জামাতের জোটে এনসিপি ও এলডিপি আদর্শিক নয়, নির্বাচনী সমঝোতা দাবি নাহিদের, এনসিপিতে ভাঙনের সুর। প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান। ঢাকা 17 আসনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ, বাবার সাথে ভোটার হলেন জাইমা। বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর বাইরে কিছু করতে দেবে না, ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল। নির্বাচন বানচাল চেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। জাতীয় নির্বাচন সামনে রেখে সারা দেশে চলছে মনোনয়নপত্র তোলা ও জমাদান। জমার শেষ দিন কাল, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের। এই সরকারের মেয়াদে হাদি হত্যার বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। ভারতে পালিয়ে গেছে খুনি, বলছে পুলিশ। ইনকিলাব মঞ্চের অবস্থান অব্যাহত। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। জামায়াত ইসলামী সহ 8 দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এবং কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি নির্বাচনী জোট হয়েছে। জামায়াত এবং এনসিপি আলাদা সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেয়। জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান জানিয়েছেন, কোন দল কত আসনে প্রার্থী দেবে তা এখনও চূড়ান্ত হয়নি। আর এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, আদর্শিক নয়, নির্বাচনী সমঝোতা হয়েছে। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। রাজনীতির মাঠে পরস্পর বিরোধী কড়া ভাষায় বক্তব্য দিলেও এবার প্রকাশ্যে ঘোষণা আসলো জামায়াত এনসিপি জোটের। আর এই জোটে আরও যুক্ত হয়েছে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদের এলডিপিও। জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান এই ঘোষণা দেওয়ার সময় পাশেই ছিলেন কর্নেল অলি আহমেদ। আজকে আরও দুটি দল আমাদের সাথে সম্পৃক্ত হয়েছে। জনাব কর্নেল অলি আহমদ বীর বিক্রমের নেতৃত্বে এলডিপি এবং এনসিপি। এনসিপি একটু আগে আমাদের সাথে তাদের বৈঠকটা সমাপ্ত হয়েছে। ডিটেইলসটা জানবেন, আমি বলছি অল্প একটু আমাদের বাকি আছে, আমরা অতি সত্বর আপনাদেরকে তা স্পষ্ট করে দেবো ইনশাল্লাহ। এটা দেশ গঠনের জোট, এটা নির্বাচনের জোট, এটা রাজনৈতিক জোট, এটা সকল ধরনের মানে ওই জোট বলেন আর সমঝোতা বলেন যাই বলেন, এটা সবগুলা পারপাস কভার করার জন্য। এখানে কোনো একক দল কোনো আসন বন্টন করবে না। আমরা যেখানে যার ন্যায্যতা তার ভিত্তিতেই আমরা আলহামদুলিল্লাহ আসনগুলো হাতে তুলে দিব। সবাই সবাইকে তুলে দেবে, এখানে নির্দিষ্ট কোনো দল কাউকে তুলে দিচ্ছে না। আর এনসিপি আলাদা সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, জামায়াতের নেতৃত্বে 8 দলের সঙ্গে যুক্ত হচ্ছেন তারাও। নাহিদ ইসলাম জানান, নির্বাচনের কৌশল হিসেবেই এই জোট। এই নির্বাচনী সমঝোতা এটি একদিকে যেমন নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য, অন্যদিকে আমাদের যেই এনসিপি প্রথম থেকে সংস্কার বিচার প্রশ্নে আমরা কাজ করে যাচ্ছিলাম, সেই সংস্কার বিচার এবং আধিপত্যবাদ বিরোধী, দুর্নীতি বিরোধী এই বিষয়গুলোতে আমাদের ন্যূনতম কর্মসূচিও থাকবে। এনসিপি তার অবস্থানেই আছে এবং এনসিপির সাথে আমরা একটা বৃহত্তর ঐক্য করেছি বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী, এবং যেটা মূলত নির্বাচনকে কেন্দ্র করে। ফলে নির্বাচনকে কেন্দ্র করেই আমাদের এই যাত্রাটা থাকবে। কিন্তু এনসিপি তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে, অন্য দলগুলো তার লক্ষ্য আদর্শ অনুযায়ী কাজ করবে। জোটের নেতারা জানিয়েছেন, আলাপ আলোচনার মাধ্যমে বিভিন্ন আসনে সমঝোতা হয়েছে। আগের 8 দলের সঙ্গে নতুন করে এনসিপি ও এলডিপি নির্বাচনী সমঝোতায় যুক্ত হওয়ায় জোটে দলের সংখ্যা দাঁড়ালো 10-এ। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। এদিকে জামায়াতের সঙ্গে গাঁটছড়া বাঁধতে গিয়ে এনসিপিতে ভাঙনের সুর। তাসনিম জারার পর এবার পদত্যাগী দলের আরেক সিনিয়র নারী নেত্রী তাসনোভা জাবিন। এছাড়াও জামায়াতের সঙ্গে সমঝোতায় আপত্তি জানিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি দিয়েছেন দলের 30 জন কেন্দ্রীয় নেতা। রিপোর্ট করছেন নাবিল জাহাঙ্গীর। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে 30টি আসনের বিনিময়ে জামাতের সাথে নির্বাচনী সমঝোতায় এনসিপি। আর এই জোটকে কেন্দ্র করে এনসিপিতে দেখা দিয়েছে অস্থিরতা। শনিবার সন্ধ্যায় পদত্যাগের কথা জানান দলটির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ও ঢাকা 9 আসনের মনোনীত প্রার্থী ডাক্তার তাসনিম জারা। ফেসবুক পোস্টে তিনি জানান, বাস্তবিক প্রেক্ষাপটে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এনসিপির পরিবর্তে একই আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন তিনি। শনিবার সন্ধ্যায় দলটির আরও 30 জন নেতা জামায়াতের সাথে সম্ভাব্য জোটের বিরোধিতা করে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামকে চিঠি লেখেন। সেখানে তারা বলেন, জামাত ইসলামের রাজনৈতিক ইতিহাস এবং 5 আগস্ট পরবর্তী সময়ে ছাত্র শিবিরের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক চেতনা এবং এনসিপির সাথে সাংঘর্ষিক।
রবিবার সকালে ফেসবুক পোস্টে ক্ষোভের কথা জানান এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন। তিনি বলেন, জামাতের সাথে জোটে গেলে এনসিপিকে ভবিষ্যতে কঠিন মূল্য দিতে হবে। এদিন পদত্যাগ করেন দলটির আরেক যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা 17 আসনের মনোনীত প্রার্থী তাসনুভা জাবিন। তিনি বলেন, জামাতের সাথে জোট নতুন কোনো ঘটনা নয়, বরং এটি পরিকল্পিত। নাটক সাজিয়ে এতদূর আনা হয়েছে। এই প্রক্রিয়াটা আগে থেকেই পরিকল্পিত ছিল, এভাবেই প্ল্যান করে এটাকে এতটুকু নিয়ে আসা হয়েছে। প্রথম দফাই এনসিপি নিজের সক্রিয়তাটা প্রতিষ্ঠা না করে জামাতের সাথে জোট করলে মানে এনসিপিকে আর আলাদা করা যাবে না। এটা যদি 5 বছর পর একটা রাজনৈতিক কৌশল হিসেবে জোট হতো তখন এটা হতো। তবে এসব ঘটনায় এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলছেন, কয়েকজনের পদত্যাগে দলে কোনো প্রভাব পড়বে না। এটা একটা রাজনৈতিক দলের বিকাশের ক্ষেত্রেই পদত্যাগ বা যোগদান করা এটা খুবই স্বাভাবিক একটা ঘটনা প্রবাহ। আমরা পার্টির যারা নেতৃত্ব আছি, পার্টির যারা সাধারণ সদস্যরা যারা আছি, আমরা পার্টির সিদ্ধান্তের প্রতি আমরা অটল থাকবো এবং আমরা মোটা থেকে যেটা চাই যে বাংলাদেশে একটা নতুন রাজনীতি দাঁড় করানো প্রয়োজন। যদি কারো কোনো ভিন্নমত থাকে সেটাকেও আমরা সম্মান জানাই এবং আমরা মনে করি যে এই ভিন্নমত, এই পার্টির যে গণতন্ত্রের চর্চা, এই সমস্ত কিছুর চর্চার মধ্য দিয়ে জাতীয় নাগরিক পার্টি সামনের বাংলাদেশে নেতৃত্বের জায়গায় আসীন হবে। জামাতের সাথে জোটকে কেন্দ্র করে দলে সৃষ্ট অস্থিরতা এনসিপিকে নির্বাচনের আগে ব্যাকফুটে ঠেলে দিতে পারে বলে মনে করছেন দলটির সাথে সংশ্লিষ্ট অনেকেই। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। প্রথমবারের মতো গুলশানের কার্যালয়ে গেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বেশ কিছু সময় ধরে দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, দেশের মানুষ যে পরিবর্তনের স্বপ্ন দেখছে, তারেক রহমানের প্রত্যাবর্তনে তাদের সেই স্বপ্নও বাস্তবায়িত হবে। আহমেদ সর্দারের রিপোর্ট। বেলা 1:30 দিকে গুলশান এভিনিউর 196 নম্বর বাসা থেকে বের হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মাত্র 10 মিনিটেই 83 নম্বর রোডে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে পৌঁছান তিনি। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য সহ বিভিন্ন পর্যায়ের নেতারা তাকে স্বাগত জানান। এরপর তিনি তার জন্য নির্ধারিত কক্ষে যান। সেখানে স্থায়ী কমিটির সদস্যদের সাথে সৌজন্য বিনিময় এবং বিভিন্ন বিষয় নিয়ে আলোচনাও করেন। গুলশান কার্যালয় থেকে বেরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা তারেক রহমানের প্রথম দিনের অফিস করার বিষয় নিয়ে কথা বলেন গণমাধ্যমের সাথে। আমাদের ফিলিং, অনুভূতিটা আপনারা বুঝতেই পারছেন। অনেকদিন পরে সামনাসামনি বাংলাদেশ সম্বন্ধে আলোচনা করছি, বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করছি, রাজনীতি নিয়ে আলোচনা করছি এবং আমার মনে হয় জনগণ ওনার যে প্ল্যান, ওনার যে পরিকল্পনা তার অপেক্ষায় আছেন এবং বাংলাদেশের যে পরিবর্তনের প্রত্যাশা জনগণ করছেন সেই পরিবর্তন ইনশাআল্লাহ জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমরা দেখতে পাবো। আমরা নির্বাচন সংক্রান্তই যে সকল বিষয় আশয় আছে এগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি এবং আমরা নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের প্রথম কার্যালয়ে আসার খবর শুনে ভিড় জমান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, কিছুক্ষণ আগে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয় থেকে বেরিয়ে গেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার গাড়ি বহরের সঙ্গে আছেন আমাদের বিশেষ প্রতিনিধি মহিবুল্লাহ মুহিব। সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুহিব, গুলশান কার্যালয়ে তো বেশ খানিকটা সময় কাটিয়েছেন তারেক রহমান, আনুষ্ঠানিকভাবে কি কিছু জানানো হয়েছে সেখানে? শোভা, আপনি নিশ্চয়ই জানেন যে দীর্ঘ 17 বছর নির্বাসিত জীবনের পর তিনি দেশে ফিরলেন তারেক রহমান। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং 3 দিন কিন্তু তার খুব ব্যস্ত সময় কেটেছে। বিশেষ করে তিনি হাদির কবর জিয়ারত করেছেন, তিনি স্মৃতিসৌধে শ্রদ্ধা জানিয়েছেন, তার পিতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার তিনি সেখানে জিয়ারত করেছেন। সব মিলিয়ে তার কিন্তু খুব ব্যস্ত সময় গিয়েছে। কিন্তু আজকে প্রথমবারের মতো বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয়টি রয়েছে সেখানে তিনি অফিস করলেন এবং এই যে অফিস
করা, এটিকে ঘিরে কিন্তু নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা এবং আনন্দ আমরা লক্ষ্য করেছি। এবং ঠিক 1:30 থেকে রাত 10:28 কিন্তু তিনি এই কার্যালয়টি ত্যাগ করেছেন, অর্থাৎ কিছুক্ষণ আগে তিনি এই কার্যালয় থেকে বেরিয়ে গেছেন। ইতিমধ্যেই তিনি সাংগঠনিক কাজের পাশাপাশি দলীয় কর্মসূচি নির্ধারণে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছেন। আপনি ইতিমধ্যেই জেনেছেন যে তিনি ঢাকা 17 আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন। তিনি একই সঙ্গে বগুড়া 6 থেকেও নির্বাচন করবেন এবং আগামীকাল যেহেতু মনোনয়ন দাখিলের শেষ দিন, সে কারণে ঢাকা 17 আসনের দায়িত্ব দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণের যে দায়িত্বপ্রাপ্ত ছিলেন একসময় বিএনপির এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম। তিনি মূলত এই ঢাকা 17 আসনের তার নির্বাচনী সার্বিক সমন্বয় করবেন, সেই সিদ্ধান্তটি এসেছে। আমরা যেটি জেনেছি, আজকে তিনি অর্থাৎ খুব দ্রুত সময়ের মধ্যে জুলাই আন্দোলনে যারা শাহাদাত বরণ করেছেন এরকম বেশ কয়েকজন শহীদের কবর জিয়ারত করবেন। তবে সেটি কখন এবং কোন দিনে তিনি এটি জিয়ারত করবেন সেই বিষয়গুলো আনুষ্ঠানিকভাবে আজকে জানানো না হলেও খুব দ্রুত সময়ের মধ্যেই তিনি এই বিষয়গুলো গণমাধ্যমকে জানিয়ে দেয়া হবে। এবং তিনি বিশেষ করে এই নির্বাচনকে ঘিরে কোন কোন এলাকায় সফর করবেন, নির্বাচনী কর্মসূচি তার কি হবে, সেই বিষয়গুলো কিন্তু নির্ধারণ করছেন। একই সঙ্গে তিনি প্রত্যেকটি ইউনিটে, প্রত্যেকটি আসনে নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছেন। বেশ কিছু বাংলাদেশ নিয়ে তার যে প্ল্যান, তার যে পরিকল্পনা, অর্থাৎ দেশের উন্নয়ন এবং অগ্রগতির জন্য তার যেসব পরিকল্পনা রয়েছে, সেই পরিকল্পনাগুলো বাস্তবায়ন কোন প্রক্রিয়ায় করা যায় সেসব জিনিস নিয়ে কিন্তু তিনি কথা বলছেন। আমরা দেখেছি যে সারাদিন তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন বিএনপির অনেক সিনিয়র নেতা, বিশেষ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য থেকে শুরু করে অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের যারা শীর্ষ নেতা রয়েছেন তারাও কিন্তু এসেছেন। আমরা দেখেছি দুপুর থেকে নেতাকর্মীদের কিন্তু উৎসুক নেতাকর্মীদের কিন্তু এখানে ঢল আমরা লক্ষ্য করেছি এবং তার গাড়ি বহরের সঙ্গে এই নেতাকর্মীরা কিন্তু ছুটে গেছেন সেই প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। যেহেতু প্রথম দিনের মতো তিনি অফিস করেছেন, সে কারণে তার দায়িত্ব অর্থাৎ দীর্ঘদিনের যে জমে থাকা কাজ এবং দীর্ঘদিনের স্মৃতি বিজড়িত অর্থাৎ সেই দেশ ত্যাগের আগে তিনি এই অফিসে এসেছিলেন। তারপরে 111 সরকারের হাতে গ্রেফতার হওয়ার পরে তার যে দেশান্তরিত হওয়া, তারপরে কিন্তু প্রথম দিনের মতো এই অফিস করলেন তিনি। এবং এখনও কিন্তু উৎসুক অনেক নেতাকর্মী আমরা লক্ষ্য করছি। যদিও তারেক রহমান এই অফিস ত্যাগ করেছেন, তারপরেও নেতাকর্মীরা এখনও রয়ে গেছেন এখানে অনেকেই। তো আমরা ছিলাম এবং পরবর্তীতে আমরা তার যে সফর সূচি এবং কর্মসূচি সেগুলো জানলে আবারও আমি জানিয়ে দেব। সোমা। মুহিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানাচ্ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি মুহিবুল্লাহ মুহিব, তিনি ছিলেন বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 17 আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার পক্ষে আজ মনোনয়ন ফর্ম সংগ্রহ করা হয়েছে। মনোনয়নপত্র সংগ্রহ এবং জমার আর মাত্র একদিন বাকি। বিএনপি এবং জামায়াতের অনেক প্রার্থী আজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। ভোটাররা ভোট দেওয়ার মধ্য দিয়ে নির্বাচন বানচালের সকল ষড়যন্ত্র দূর করবে বলে মনে করছেন প্রার্থীরা। বিস্তারিত সৈকত সাদিকের প্রতিবেদনে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচন করবেন বগুড়া 6 আসনের পাশাপাশি রাজধানীর গুরুত্বপূর্ণ আসন ঢাকা 17 থেকে। রবিবার সকালে বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব ABM আব্দুল সাত্তার, ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরীর কাছ থেকে এই মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান গুলশান এলাকার ঢাকা 17 জনগণের আগ্রহ এবং দাবির প্রেক্ষিতে উনি সিদ্ধান্ত নিয়েছেন এই আসন থেকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার। তার পক্ষ থেকে আজকে আমি রিটার্নিং অফিসার এবং ঢাকার বিভাগীয় কমিশনার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলাম এবং ইনশাল্লাহ আগামীকাল তার পক্ষ থেকে এটা আবার এই অফিসে আমরা দাখিল করব। ঢাকা 4 থেকে ঢাকা 18 আসনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও দাখিল করতে আসেন বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের প্রতিনিধিরা। সকল দল তারা গণতান্ত্রিক উপায়ে আগামী নির্বাচনটিতে তারা অংশগ্রহণ করবে এবং প্রত্যেকটি জনগণ তারা যাতে নির্ভয়ে নির্বিঘ্নে বিনা বাধায় ভোট কেন্দ্রে গিয়ে তাদের পছন্দসই প্রার্থীকে ভোট দিয়ে একটি গণতান্ত্রিক সরকার নির্বাচিত করতে পারে, সেই লক্ষ্যে আমরা কাজ করে যাব ইনশাআল্লাহ।
বিএনপির বিভিন্ন আসনের প্রার্থীরাও মনোনয়ন ফর্ম জমা দিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন। ভোটাররা এবার ভোটের মাধ্যমে সকল ষড়যন্ত্র মোকাবেলা করবেন বলে জানান তারা। একটা গোষ্ঠীও আছে, তারা নির্বাচন ভণ্ডুল করতে চায়, সেই নির্বাচনটা তারা আপনার নস্যাৎ করতে চায়, গণতন্ত্রের উত্তরণ চায় না, এই শক্তি সক্রিয় আছে। কিন্তু মনে রাখতে হবে এই চ্যালেঞ্জ রাজনৈতিক নেতাদেরকে সাহসের সাথে মোকাবেলা করতে হবে। আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ। মনোনয়ন ফর্ম জমা দেয়া পিছিয়ে নেই জামায়াতে ইসলামী, বাম ও স্বতন্ত্র প্রার্থীরা। সব প্রার্থীরা জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। জুলাই অভ্যুত্থান পরবর্তী এই নির্বাচনে জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নের দিকে জোর দেন প্রার্থীরা। জুলাইয়ের যে পরিবর্তনের যে আশা, আধিপত্যবাদের বিরুদ্ধে যে আশা রেখেছে জনগণ, আমি দৃঢ় বিশ্বাসী এদেশের জেনারেশন বর্তমানে কোনো দলকে দেখে, মার্কাকে দেখে ভোট এবার আর দিবে না। বিএনপি, জামাত, এনসিপি কিংবা বাম দল মিলে ঢাকায় কতজন প্রার্থী চূড়ান্ত মনোনয়ন জমা দিবে তা জানতে অপেক্ষা করতে হবে আগামীকাল পর্যন্ত। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান। ঢাকা 17 আসনে ভোটার হয়েছেন তারেক রহমান। এই আসন থেকে আসন্ন নির্বাচনে প্রার্থীও হচ্ছেন তিনি। 17 বছরের নির্বাসন শেষে দেশে ফিরে গতকাল শনিবার ভোটার তালিকায় নিজের নাম তোলা ও জাতীয় পরিচয়পত্র নিবন্ধনের আবেদন ও প্রক্রিয়া সম্পন্ন করেন তারেক রহমান। ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে ওই আবেদন গ্রহণ করেছে নির্বাচন কমিশন। ইসি শনিবার জানিয়েছিল রবিবার কমিশনের বৈঠকে এই বিষয়ে সিদ্ধান্ত হবে। ইসির জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক আজ বিকেলে সাংবাদিকদের জানান, তারেক রহমানের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়টি নির্বাচন কমিশন অনুমোদন করেছে। জামায়াতে ইসলামীর সঙ্গে জাতীয় নাগরিক পার্টি এনসিপির জোটের বিষয়টি যার যার দলীয় সিদ্ধান্ত, তবে ঘোষিত আদর্শের সঙ্গে এনসিপির বর্তমান সিদ্ধান্ত মেলে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। রবিবার দুপুরে আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা জানিয়েছেন তিনি আরও জানান, আরপিওতে না থাকা সত্ত্বেও মনোনয়ন জমা দেওয়ার কাগজপত্রে সন্তানের সম্পদের হিসেব জমা দেওয়ার বিষয়টি জটিলতা সৃষ্টি করছে। এ বিষয়ে বৈঠকে আলোচনাও হয়েছে। এছাড়াও নির্বাচনের সামাজিক মাধ্যমে এআই এর অপব্যবহার নিয়ে আলোচনা হয়েছে। এআই এর অপব্যবহার এবং অপপ্রচারের বিরুদ্ধে ইসির জোরালো পদক্ষেপ চায় বিএনপি। বিএনপি একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসাবে সব রাজনৈতিক দলের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণের অধিকার স্বীকার করে। যদি কোনো রাজনৈতিক দল তার আদর্শ, ঘোষিত আদর্শ, সেটা অনুযায়ী যদি অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্কিত হতে চায়, সে অধিকার তাদের আছে। তাদের এই ভাবনার সঙ্গে দ্বিমত পোষণ করে তাদের অনেক নেতৃবৃন্দ দল ছাড়ার ঘোষণা দিয়েছেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহ অনুযায়ী দেশ চালানো হবে। দুপুরে ঠাকুরগাঁও শহরের অন্যতম সমাজ কল্যাণ প্রতিষ্ঠান মানব কল্যাণ পরিষদের ট্রেনিং সেন্টার মাঠে জেলার আলেম ওলামাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি কথা বলেন। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে মানুষ স্বতঃস্ফূর্তভাবে আবারও রাজপথে ছড়িয়ে পড়েছে উল্লেখ করে তিনি বলেন, সেখানে তিনি যে বক্তব্য রেখেছেন তা দেশের আলেম ওলামারা সবাই পছন্দ করেছেন। মির্জা ফখরুল বলেন, নির্বাচন বানচালের চেষ্টা করা হচ্ছে, সবাইকে সতর্ক থাকতে হবে। জুলাই যোদ্ধাদের বীরত্বের কথা উল্লেখ করে তিনি ওসমান হাদি, আবু সাইদ সহ সকল জুলাই যোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সকল শহীদদের অবদান স্মরণ করেন। আমরা কমিটেড, আমরা অঙ্গীকারবদ্ধ যে এই দেশে আমরা কোরআন ও সুন্নাহর বাইরে কোনো আইন আমরা করতে দেব না। এটা আমাদের কমিটমেন্ট। এই কমিটমেন্ট আমরা সবসময় করে এসেছি। অনেকেই আপনাকে বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলে আমরা নাকি কোরআন ও সুন্নাহর আইন চাই না। নাউজুবিল্লাহ, আমরা সবসময় কোরআন ও সুন্নাহর মধ্যেই আমরা থাকতে চাই। আমাদের বংশ সেটা, আমাদের রক্তের মধ্যে সেটা। আমরা গর্বিত যে আমি একজন মুসলমান। ইসলাম শান্তির ধর্ম, আমরা শান্তি চাই। আমরা চাই এই নির্বাচনের মধ্য দিয়ে শান্তি প্রতিষ্ঠিত হোক। আমরা চাই যে এই নির্বাচনের মধ্য দিয়ে একটা নতুন বাংলাদেশ গড়ে উঠুক, যেখানে আমি আমার ইবাদত শান্তিতে করতে পারবো, আমার ধর্ম চর্চা শান্তিতে করতে পারবো, এবং আমি আমার ভবিষ্যৎ বংশধরদের জন্য একটা সুন্দর
ভবিষ্যৎ রচনা করতে পারবো। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারা দেশে চলছে মনোনয়নপত্র তোলা এবং জমা দেওয়ার কার্যক্রম। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন ফর্ম জমাদানের শেষ দিন কাল সোমবার। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। কক্সবাজার 1 আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিকালে চকরিয়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন। বেলা 1:30টার দিকে কক্সবাজার পৌঁছেন তিনি। নোয়াখালী 2 সেনবাগ আসনে বিএনপির প্রার্থী দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিল করেছেন। সেনবাগ সোনাইমুড়ি আসনে তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন ষষ্ঠবারের মতো। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও চাঁপাইনবাবগঞ্জ 1 আসনে দলের মনোনীত প্রার্থী অধ্যাপক শাহজাহান মিয়া শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন। রাজশাহী 1 আসনে বিএনপি মনোনীত প্রার্থী দলের চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল শরীফ উদ্দিন দুপুরে রিটার্নিং কর্মকর্তার হাতে মনোনয়নপত্র জমা দেন। রাজশাহীর 6টি সংসদীয় আসনে মনোনয়নপত্র নিয়েছেন 44 জন। নরসিংদী 1 আসনে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী এবং দলের যুগ্ম মহাসচিব ও জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন। শোক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেনের কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। নাটোর সদর 2 আসনে ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক আসমা শাহিনের হাতে মনোনয়নপত্র জমা দেন। জেলার 4টি নির্বাচনী আসনে এ পর্যন্ত বিএনপি ও জামায়াত সহ বিভিন্ন দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে 35 জন তাদের মনোনয়নপত্র তুলেছেন। এদিকে সকালে চট্টগ্রাম রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন চট্টগ্রাম 5 আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের সাংগঠনিক সম্পাদক মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। চট্টগ্রামের 16টি আসনে এ পর্যন্ত বিভিন্ন দলের ও স্বতন্ত্র 192 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ব্রাহ্মণবাড়িয়া 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলের অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলনের প্রার্থী নায়েবে আমির সৈয়দ মুফতি ফজল করিম এবং বরিশাল 2 আসনের এনপিপির প্রার্থী মোহাম্মদ সাহেব আলী। এদিকে বরিশালের 6টি আসনের জন্য এ পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করেছেন 53 জন। উৎসব মুখর পরিবেশে ফরিদপুর 3 আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মনোনীত প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। দুপুরে জেলা রিটার্নিং অফিসার মোহাম্মদ কামরুল ইসলাম মোল্লার কার্যালয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদারেস আলী ইছা সহ অন্যরা উপস্থিত ছিলেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের 26তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। সকালে বঙ্গভবনের দরবার হলে তাকে শপথ পড়িয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস, ছিলেন উপদেষ্টা পরিষদের সদস্য, বিচারপতি, 3 বাহিনীর প্রধান ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা। বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের উত্তরসূরি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি হয় গত 23 ডিসেম্বর। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের 11 আগস্ট দেশের 25তম প্রধান বিচারপতি হন বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এরপর প্রধান বিচারপতি হলেন বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। তার মেয়াদ শেষ হবে 2028 সালের 17 মে। জুবায়ের রহমান চৌধুরী 1985 সালে জর্জ কোর্টে, 1987 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন 2003 সালের 27 আগস্ট। নিয়োগ স্থায়ী হয় 2005 সালে আর আপিল বিভাগের বিচারক হিসেবে শপথ নেন 2024 সালের 13 আগস্ট। সংসদ নির্বাচন এবং গণভোটকে সামনে রেখে সব ধরনের সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে জাতীয় সাইবার সুরক্ষা কাউন্সিলের সভায় তিনি নির্দেশনা দেন। প্রধান উপদেষ্টা জানান, নির্বাচনকে কেন্দ্র করে তথ্য প্রযুক্তিগত সক্ষমতা বাড়াতে হবে এবং সব ধরনের সাইবার অপরাধকে কঠোরভাবে মোকাবেলা করতে হবে। তিনি জানান, সরকার সকল ধরনের নাগরিক সেবাকে অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসার চেষ্টা
চেষ্টা করছেন। এরই মধ্যে অনেক সেবা দেশে এবং বিদেশে অনলাইনে দেওয়া হচ্ছে। সাইবার সুরক্ষা এজেন্সিকে নিয়মিত সফটওয়্যার এবং হার্ডওয়্যার হালনাগাদের পাশাপাশি এসব ব্যবস্থার সঙ্গে যুক্ত জনবলকেও আরও দক্ষ করতে নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। ফিনান্সিয়াল সেক্টরে অপরাধ করে যাতে কেউ পার না পায় সে বিষয়ে জাতীয় সাইবার সুরক্ষা এজেন্সিকে বিচার বিভাগের পাশাপাশি কার্যকর ভূমিকা রাখার নির্দেশও দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন 7 জানুয়ারির মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দাখিল করা হবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদের মধ্যে হাদির খুনিদের বিচার শেষ করার প্রতিশ্রুতি তিনি দেন। রবিবার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এই প্রতিশ্রুতি দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, হাদি হত্যার ঘটনায় 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে। 6 জন আদালতেও স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলার তদন্ত কাজ শেষ পর্যায়ে বলেও জানান তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বিভিন্ন দলের কিছু নেতাকর্মী না জেনে ফ্যাসিস্টের দোসর, সন্ত্রাসী ও দুষ্কৃতিকারীদের বলে জায়গা করে দিচ্ছেন। হাদির মতো হত্যাকাণ্ড এড়াতে এই বিষয়ে রাজনৈতিক দলগুলোকে সচেতন হতে হবে। দলের ভিতরে আড়ি পেতে থাকা সুবিধাবাদী ও দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নেওয়ার আহ্বানও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে। আগামী 10 দিনের মধ্যে 7ই জানুয়ারি 2026 এই মামলায় চার্জশিট দেওয়া সম্ভব হবে বলে আশা করছি। আমি সবাইকে এই বিষয়ে ধৈর্য ধারণ করার অনুরোধ করছি। আমরা অতি দ্রুত এই হত্যাকাণ্ডের মূল রহস্য এবং যারা এর পিছনে জড়িত রয়েছে তাদের নাম, ঠিকানা সহ পূর্ণাঙ্গ তালিকা জনসম্মুখে উন্মোচন করতে পারবো ইনশাল্লাহ। ওসমান হাদি হত্যার মূল শুটার ফয়সাল এবং সহযোগী আলমগীর ভারতে পালিয়েছে। ঘটনার 16 দিন পর স্বীকার করেছে পুলিশ। 5 আগস্টের পর হাদির আদর্শের কারণে ক্ষতিগ্রস্তরাই তাকে হত্যা করেছে বলে দাবি ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার SN নজরুল ইসলামের। তাদের ধারণা, হত্যার পেছনে রাজনৈতিক কারণ রয়েছে। হাদির হত্যাকারীদের পালাতে সহায়তাকারী 2 জনকে মেঘালয়ে গ্রেফতারেরও দাবি করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন জিয়া খান। 12 ডিসেম্বর বিজয়নগরে গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। দেশে চিকিৎসার পর 18 ডিসেম্বর সিঙ্গাপুরে মারা যান হাদি। এরপর দেশব্যাপী শুরু হয় বিচারের দাবিতে আন্দোলন। হাদি হত্যা মামলার অগ্রগতি নিয়ে রবিবার সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, গ্রেপ্তার করা হয়েছে মূল শুটার ফয়সালের বাবা, মা আর সহযোগী সহ 11 জন। আর হাদিকে ভারতে পালাতে সহযোগিতা করা 2 জনকে মেঘালয় পুলিশ গ্রেপ্তার করেছে। মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি, তারা ইতোমধ্যে পুত্রী ও স্বামীকে গ্রেফতার করেছে। হত্যাকাণ্ডটি পূর্ব পরিকল্পিত হওয়ায় আসামি শনাক্তের আগেই তারা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যায় বলে দাবি করেন গোয়েন্দারা। ফয়সাল ও আলমগীর ঘটনার পরপরই ঢাকা হতে সিএনজি করে আমিনবাজারে যায়। পরবর্তীতে তারা মানিকগঞ্জের কালামপুর যায়। সেখান থেকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী একটি প্রাইভেট কারে করে ময়মনসিংহের হালুয়াঘাটে পৌঁছে। ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল। এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয়। হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে। ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্রীর নিকট হস্তান্তর করে। হাদি হত্যার মোটিভ সম্পর্কেও ধারণা দেয় পুলিশ। 5 আগস্টের পরবর্তীতে এই ইনকিলাব মঞ্চের হাদি খুবই ভোকাল ছিল এবং তার কথাবার্তা খুবই স্পষ্ট ছিল এবং সে একটা আদর্শকে হোল্ড করে। তাহলে এই আদর্শ বা এই 5 আগস্টে যারা ক্ষতিগ্রস্ত, আমরা ধারণা করতে পারি বা অনুমান করতে পারি যে হত্যাকাণ্ডের পিছনে তারাই জড়িত। নেপথ্যের বিষয়টা এই মুহূর্তে বলতেছি না, তবে আমরা 2-4 জন সংশ্লিষ্টতা পাচ্ছি এবং এতে কিছুটা রাজনৈতিক কারণ হতে পারে, আমরা এইটুকুই বলতে চাই। ভারতের সাথে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি থাকায় মূল সন্দেহভাজন ফয়সালের অবস্থান শনাক্ত হলে ভারত সহযোগিতা করবে এমন আশা পুলিশের। এ যাবৎ এ ঘটনা জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা।
শহীদ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছে ইনকিলাব মঞ্চ। প্রয়োজনে কর্মসূচি মাসব্যাপী চলবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের নেতারা। আগামী 10 দিনের মধ্যে হাদি হত্যা মামলার চার্জশিট দেয়া হবে। স্বরাষ্ট্র উপদেষ্টার এমন আশ্বাসকে বিশ্বাসযোগ্য নয় বলে জানান তারা। বলেন, কোনো আশ্বাস নয়, হাদি হত্যার বিচারই একমাত্র সমাধান। দ্রুত সময়ের মধ্যে হাদি হত্যায় বিচার শেষ না করলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি তাদের। কোনো অদৃশ্য চাপের কারণে দেশে গোয়েন্দা সংস্থাগুলো হাদির হত্যাকারীদের তথ্য দিতে পারছে না বলেও অভিযোগ করেন ইনকিলাব মঞ্চের নেতারা। এদিকে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় অবরোধ করায় যান চলাচল ব্যাহত হয়ে ভোগান্তিতে সাধারণ মানুষ। এখন আমাদের ডিজিএফআই, এনএসআই, ডিবি এরা অনেক পাওয়ারফুল, এরা এখন কিছু করতে পারতেছে না কেন? তারা কোনো চাপের কারণে ধরতেছে না, বা তাদের উপরে বড় কোনো চাপ আছে এই কারণে তারা ধরতে পারতেছে না। যতদিন পর্যন্ত না হাদিবার বিচার না হবে, হাদিবার হত্যার বিচার না হবে, ততদিন পর্যন্ত আমরা রাজপথে থাকব। 2025 সালে বাংলাদেশের রাজনীতিতে জুলাই বিপ্লব পরবর্তী সময়ে তারেক রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন, রাজনৈতিক রূপান্তর, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সুপ্রিম কোর্টের রায় ছিল সবচেয়ে আলোচিত ঘটনা। এছাড়া জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদি স্মরণকালের সর্ববৃহৎ জানাজা তাক লাগিয়েছে তাবৎ বিশ্বকে। আওয়ামী লীগ নিষিদ্ধকরণ আন্দোলন সহ রাজনৈতিক অস্থিরতা এবং সংস্কারের জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান ছিল 2025 সালের রাজনৈতিক আলোচিত বিষয়। ঘটনাবহুল 25-এর রাজনৈতিক ঘটনা নিয়ে আরও জানাচ্ছেন মহিবুল্লাহ মহিব। দীর্ঘ 17 বছরের প্রবাস জীবন, অবশেষে বীর দর্পে দেশে ফেরা, লক্ষ লক্ষ মানুষের ভালোবাসায় সিক্ত তারেক রহমানের এমন প্রত্যাবর্তন স্বভাবতই 2025 সালের রাজনৈতিক সকল ঘটনাকে ছাপিয়েছে। দেশের মাটি ছুঁয়ে অজস্র অগণিত মানুষের মহাস্রোতে তার দেয়া বক্তব্য যেন বাংলাদেশের রাজনীতিতে নির্মাণ করেছে এক নতুন মহাকাব্য। গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে। বছরের শেষ সময়টা ভালো কাটেনি দলমত নির্বিশেষে বাংলাদেশের সর্বস্তরের মানুষের। সবচেয়ে মন খারাপের খবর ছিল বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক বেগম খালেদা জিয়ার অসুস্থতা। কখনো সংকটময়, আবার কখনো স্থিতিশীল স্বাস্থ্যের খবরে তার সুস্থতায় দোয়া হয়েছে, মসজিদে প্রার্থনা হয়েছে, মন্দির গির্জা প্যাগোডায়। কোটি মানুষের ভালোবাসায় কিছুটা স্থিতিশীল হয়ে ওঠেন আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করা এই মহিয়সী নারী। বছরের শেষ সময়ে এসে দুর্বৃত্তের গুলিতে বিপ্লবী ওসমান হাদির মৃত্যুতে কেঁদেছে পুরো বাংলাদেশ। নির্বাচনী তফসিল ঘোষণার পরদিন প্রচারণা শেষে রিকশাযোগে বাসায় ফেরার পথে আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে তাকে গুলি করার দৃশ্য দেখে আটকে ওঠেননি এমন মানুষ খুঁজে পাওয়া ভার। উন্নত চিকিৎসার জন্য তার সিঙ্গাপুর যাত্রা, অতঃপর নিথর দেহে দেশে ফেরা, প্রতিটি মুহূর্তই ছিল কোটি মানুষের বুকে বেদনার রক্তক্ষরণ। জাতীয় সংসদ ভবন এলাকায় লাখো মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত তার জানাজা প্রমাণ করেছে এক হাদির অকাল প্রয়াণে ঐক্যবদ্ধ পুরো বাংলাদেশ। 24 জুলাই বিপ্লবের পর 2025 সাল ছিল রাজনৈতিক অস্থিরতা, জোট পরিবর্তন এবং নতুন রাজনৈতিক মেরুকরণের বছর। নির্বাচন ঘিরে নতুন জোটের সমীকরণও কম হয়নি। রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের বিরামহীন বৈঠক, অতঃপর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের উপস্থিতিতে দলগুলোর জুলাই সনদে স্বাক্ষর অনুষ্ঠানের মধ্য দিয়ে কিছুটা স্বস্তি ফেরে দেশের রাজনৈতিক অঙ্গনে। ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্যমঞ্চের ব্যানারে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে মে মাসে বড় ধরনের আন্দোলন হয়, যা রাজনৈতিক অস্থিরতা আরও বাড়িয়ে তোলে। 20 নভেম্বর 2025 তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের রায় দেয় সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর মাধ্যমে 14 বছর আগে ফেসিবাদী আওয়ামী লীগ আমলে আদালতের রায় বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও ফিরে আসে, পরিপূর্ণভাবে বাতিল করা। 25 16 জুলাই গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচিতে নিষিদ্ধ আওয়ামী বাহিনীর হামলা এবং নিরাপত্তা বাহিনীর সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনা ছিল ব্যাপক আলোচিত।
জাতীয় পার্টির ভাঙন, নতুন রাজনৈতিক সমীকরণ, রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা এবং নতুন জোট গঠনের প্রচেষ্টা ছিল বছর জুড়ে। গণতান্ত্রিক রূপান্তরে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং অবাধ রাজনৈতিক পরিবেশ তৈরির জন্য নতুন প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ ও গণ আন্দোলন দেখা যায় চলতি বছরেই। 2025 সাল ছিল বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের এক সন্ধিক্ষণ, যেখানে পুরনো রাজনৈতিক কাঠামো ভেঙে নতুন মেরুকরণ ও ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার চেষ্টা ছিল সকল মহলে। একই সাথে সংঘাত ও রাজনৈতিক মেরুকরণের ধারা অব্যাহত ছিল, যা আঞ্চলিক ও বৈশ্বিক রাজনীতিতে তৈরি করেছে নতুন চ্যালেঞ্জ। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে ঢাকা। একই সঙ্গে ভারতে বড়দিনের অনুষ্ঠানে হামলা এবং বাংলাদেশি সন্দেহে 2 ভারতীয়কে পিটিয়ে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এসব কথা জানান মন্ত্রণালয়ের ডিজি মাহবুবুল আলম। তিনি বলেন, ভারতের বিভিন্ন অংশে বিদ্বেষপূর্ণভাবে বাংলাদেশ বিরোধী মনোভাব প্রচারের পদ্ধতিগত প্রচেষ্টা চলছে। এ সময় বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন যে কোনো ভুল, অতিরঞ্জিত এবং উদ্দেশ্য প্রণোদিত বর্ণনাকে বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে বলে উল্লেখ করেছেন মাহবুবুল আলম। অন্যদিকে ভারতে পালানো হাদির হত্যাকারীদের বিষয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে আলোচনা করে তা জানানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিজি। বিভিন্ন সংখ্যালঘুদের বিরুদ্ধে সংঘটিত নৃশংস হত্যাকাণ্ড, গণপিটুনি, নির্বিচারে আটক ও ধর্মীয় অনুষ্ঠানে বাধার ঘটনা, এ ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। বিভিন্ন স্থানে মুসলিম ও খ্রিস্টানদের উপর গণপিটুনি ও সহিংসতার ঘটনা ঘটেছে। গত সপ্তাহে খ্রিস্টানদের বড়দিনে ক্রিসমাস উদযাপন উপলক্ষে ভারত জুড়ে তাদের প্রতি সংঘটিত সহিংসতার বিষয়ে বাংলাদেশ গভীরভাবে উদ্বিগ্ন। বাংলাদেশ সশস্ত্র বাহিনী দেশ ও জাতির সেবায় সবসময় নিয়োজিত বলে মন্তব্য করেছেন বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান। দুপুরে সাভারের বাইপাইল এলাকায় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরের বার্ষিক কেন্দ্রীয় ক্যাম্পিংয়ের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিমান বাহিনী প্রধান কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। বক্তব্যে মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগকারী বিএনসিসি ক্যাডেট সহ বীর মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। সশস্ত্র বাহিনীর পাশাপাশি দেশের নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষা ও দেশের যে কোনো ক্রান্তি লগ্নে বিএনসিসি ক্যাডেটদের ভূমিকার উপর গুরুত্ব দেন। সামাজিক ও জাতীয় পর্যায়ে তাদের অগ্রণী ভূমিকার ভূয়সী প্রশংসাও করেন বিমান বাহিনী প্রধান। বাংলাদেশ সশস্ত্র বাহিনী সবসময় দেশ ও জাতির সেবায় নিয়োজিত। আমাদের মূল দায়িত্ব দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং যে কোনো সংকটে জনগণের পাশে থাকা। এই একই আদর্শে উদ্বুদ্ধ হয়ে বিএনসিসির ক্যাডেটগণ দুর্যোগ মোকাবেলা, ট্রাফিক নিয়ন্ত্রণ, সামাজিক সচেতনতা বৃদ্ধি, বৃক্ষরোপণ, স্বেচ্ছায় রক্তদান এবং মাদকা বিরোধী কার্যক্রমে প্রশংসনীয় ভূমিকা পালন করছে। এসব কর্মকাণ্ড সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হচ্ছে। ঘন কুয়াশার কারণে রাজধানী ঢাকা সহ সারা দেশে দিনের তাপমাত্রা কমেছে। আগামী 2-3 দিনে তাপমাত্রা আরও কমে কনকনে ঠান্ডা অনুভূত হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়া অফিসের নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ঘন কুয়াশার কারণে দেশের বেশিরভাগ এলাকায় শীত বৃদ্ধি পেয়েছে। রাজধানীতে আজ শীতের পারদ নেমেছে 14 ডিগ্রি সেলসিয়াসে। তবে সারা দেশে রাতের তাপমাত্রা আজও স্বাভাবিক থাকবে। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে 9.8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঘন কুয়াশা এবং কনকনে বাতাসে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন। জরুরি কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না মহানগরবাসী। গতকালকে ছিল আপনার 20 ডিগ্রির মতো দুপুর 12টায়, আজকে সেটা নেমে এসেছে 16 ডিগ্রি, অর্থাৎ দিনের তাপমাত্রা গতকাল থেকে আজকে কমে গেছে।
শুধু ঢাকা না, মোটামুটি সারা বাংলাদেশের আজকের দিনে তাপমাত্রা কম রয়েছে। এই জন্যে আপনার শীতের তীব্রতা এটা বেশি অনুভব হবে এবং এই যে ঘন কুয়াশা গত 3-4 দিন থেকে যে শুরু হয়েছে, এটা মনে হয় আগামী আরও 2 থেকে 3 দিন এটা কম বেশি কন্টিনিউ করবে। আরও কিছু খবর নিয়ে এবার দেখুন ডেস্ক রিপোর্ট। জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের বলেছেন, লেভেল প্লেইং ফিল্ড না থাকায় জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা আছে। জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে আওয়ামী লীগকে পুনর্বাসন করা হবে, এটিকে অপপ্রচার বলে তিনি মন্তব্য করেন। 3 দিনের সফরে রংপুরে নিজ বাসভবনে গণমাধ্যম কর্মীদের একথা বলেন তিনি। তারেক জিয়ার স্বদেশ প্রত্যাবর্তনে দেশে স্বচ্ছ ও সুস্থ রাজনৈতিক ধারা তৈরি হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। রাজধানীর ভাটারা এলাকার বাড়িধারায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ করেছেন ঢাকা 11 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ডক্টর এম.এ. কাইয়ুম। বলেন, নারী পুরুষ নির্বিশেষে সব নাগরিকের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে বিএনপি। এবার জনগণ পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্রকে শক্তিশালী করবে বলেও আশা তার। অনুষ্ঠান শেষে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সবাইকে একত্রিত হয়ে ন্যায়, শান্তি এবং উন্নয়নের পক্ষে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন। নীলফামারী প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি। এ সময় প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার রহমান বাড্ডা, সাধারণ সম্পাদক নূর আলম সহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নড়াইলে কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড হেমন্ত সরকারের ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা হয়েছে। জেলা শিল্পকলা মাঠে এর আয়োজন করে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট এনডিএফ এর কেন্দ্রীয় কমিটি। কমিটির সহ সভাপতি তোজাম্মেল হোসেনের সভাপতিত্বে স্মরণ সভায় বক্তব্য রাখেন এনডিএফ এর কেন্দ্রীয় কমিটির সহ সাধারণ সম্পাদক প্রকাশ দত্ত, সাংগঠনিক সম্পাদক কামরুল হক লিকু সহ অনেকে। উৎসব মুখর ও আনন্দঘন পরিবেশে সিলেটের কুমারপাড়ায় যাত্রা শুরু করল আন্তর্জাতিক মানের লাইফস্টাইল ব্র্যান্ড লাইনোরা। আউটলেটটির উদ্বোধন উপলক্ষে সকাল থেকেই সেখানে ছিল ক্রেতাদের উপচে পড়া ভিড়। অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিলেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ও সঙ্গীত শিল্পী শেখ সাদি। এ সময় লাইনোরা ব্র্যান্ডের মালিক মোহাম্মদ মারুক রহমান বলেন, সময়োপযোগী ট্রেন্ডি ডিজাইন, কাপড়ের টেকসই গুণগত মান এবং আধুনিকতার নিখুঁত সমন্বয়েই লাইনোরাকে জনপ্রিয়তার শীর্ষে পৌঁছে দিয়েছে। সাশ্রয়ী মূল্যে সেরা মানের পণ্য গ্রাহকদের হাতে তুলে দিতে বদ্ধপরিকর তারা। নতুন এই শাখায় নারী পুরুষ উভয়ের জন্যই পাওয়া যাচ্ছে নজরকাড়া সব পোশাক। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেষ করব সংবাদ। গ্রাউন্ড সিমেন্ট শিরোনামগুলো আর একবার জানিয়ে দিয়ে, জামাতের জোটে এনসিপি ও এলডিপি আদর্শিক নয় নির্বাচনী সমঝোতা, দাবি নাহিদের এনসিপিতে ভাঙনের সুর। প্রথমবারের মতো বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান, ঢাকা 17 আসনের জন্য মনোনয়ন ফর্ম সংগ্রহ, বাবার সঙ্গে ভোটার হলেন জাইমা রহমান। বিএনপি ক্ষমতায় গেলে কোরআন সুন্নাহর বাইরে কিছু করতে দেবে না, ঠাকুরগাঁও মির্জা ফখরুল, নির্বাচন বানচাল চেষ্টার বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান। জাতীয় নির্বাচনকে সামনে রেখে সারা দেশে চলছে মনোনয়নপত্র তোলা ও জমাদান, জমা শেষ দিন কাল, সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা প্রার্থীদের। এই সরকারের মেয়াদে হাদি হত্যার বিচারের আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার, ভারতে পালিয়ে গেছে খুনি বলছে পুলিশ, ইনকিলাব মঞ্চের অবস্থান অব্যাহত। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।